তো জাকাত ফরজ হওয়ার জন্য 5টি শর্ত আছে। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে, আসলে আমি জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়েছি কিনা। তো এই বিষয়টা আমি একটু হালকা করে টাচ করে যেতে চাই যে নিসাব পরিমাণ সম্পদ হওয়া এবং ওই নিসাব পরিমাণ সম্পদের উপরে হালান আনিল হাওল অর্থাৎ পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়া। 3 নম্বর হচ্ছেন আল মিলকিয়া তথা ওনারশিপ, মালিকানা। সেই যে সম্পদটা, এই সম্পদের উপরে তার হস্তগত তিনার মালিকানা পরিপূর্ণভাবে থাকা। এরপরে হচ্ছেন 4 নম্বর জিয়াদা তথা অতিরিক্ত হওয়া। 5 নম্বরে আদামুদ্দিউন, ঋণ থেকে মুক্ত হওয়া। এই 5টি শর্তর আলোকে একটা ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়। আমরা একটু করে বিস্তারিত আলোচনা করব যেহেতু সময় কম। 1 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ হওয়া। এই নিসাবটা ধরা হয় হচ্ছেন স্বর্ণ এবং রৌপ্য। তৎকালীন সময়ে এখন আমরা যেরকম ভাবে কাগজের টাকা আদান প্রদান লেনদেনের জন্য টাকা ব্যবহার করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তখন এই মুদ্রা কারেন্সি ছিল স্বর্ণের এবং রৌপ্যের। সেই কারণেই তিনি তৎকালীন সময়ে স্বর্ণ এবং রৌপ্যকে নিসাব নির্ধারণ করেছিলেন। অর্থাৎ কোন ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য থাকে এবং এই 7.5 ভরি স্বর্ণ অথবা রৌপ্যর উপরে পূর্ণ 1 বছর অতিবাহিত হয়, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয় 2.5% হারে। এখন আপনারা বলতে পারেন যে আমার কাছে তো স্বর্ণ 7.5 ভরি নেই, রৌপ্য 52.5 ভরি নেই, তাহলে আমি কিভাবে জাকাত দেব? আপনার কাছে যদি টাকা থাকে ওই সম পরিমাণ, লিকুইড মানি থাকে, ক্যাশ টাকা থাকে, প্রাইস বন্ড থাকে, ব্যাংকের সেভিংস থাকে, ব্যাংকের অ্যাকাউন্টে অনেকের সেভিংস থাকে, এই ধরনের টাকাও যদি থাকে তাহলে ওই টাকার উপরে যদি পূর্ণ 1 বছর অতিবাহিত হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ কতটুক যদি আন্তর্জাতিক মাপে ধরা হয়, কনভার্ট করা হয়, তাহলে 85 গ্রাম স্বর্ণ। আর রৌপ্য 625 গ্রাম অথবা 585 গ্রাম রৌপ্য আসে। এই পরিমাণ রৌপ্য বা স্বর্ণ কারো কাছে থাকে অথবা এই পরিমাণ এর সমপরিমাণ টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। তো 7.5 ভরি স্বর্ণের দাম বা 85 গ্রাম স্বর্ণের দাম কত আসে? বাংলাদেশ প্রেক্ষাপট যদি বাজার দর বিবেচনা করা হয় 3.5 লক্ষ টাকা সামথিং, কম বেশি হবে। তো এই 3.5 লক্ষ টাকার মালিক বাংলাদেশে অসংখ্য আছে। আমাদের এই মহল্লায় যদি বিবেচনা করা হয় অসংখ্য মানুষের অ্যাকাউন্টে তার নামে 3.5 লক্ষ টাকার উপরে সারা বছর পড়ে থাকে, এরকম টাকা আছে। এখন আপনি বলতে পারেন যে 3.5 লক্ষ টাকা আমার নেই। 52.5 ভরি রৌপ্যর টাকা আমাদের ভ্যান চালকের কাছেও আছে। অর্থাৎ 52.5 ভরি রৌপ্যর দাম যদি 1000 টাকা করে ভরি হয় তাহলে 60-65 হাজার টাকাও যদি কারোর কাছে থাকে তাহলে তাকেও জাকাত দিতে হবে। তো এই ব্যাপারে যে নিসাব কোনটা ধরা হবে, স্বর্ণেরটা ধরা হবে না রৌপ্যটা ধরা হবে, এটা নিয়ে 2 ধরনের মতামত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই স্বর্ণ এবং রৌপ্যকে নিসাব নির্ধারণ করেছিলেন তখন 7.5 ভরি স্বর্ণের যে দাম ছিল 52.5 ভরি রৌপ্যর সেই একই দাম ছিল। অর্থাৎ 52.5 ভরি রৌপ্য দিয়ে এক ব্যক্তি 7.5 ভরি স্বর্ণ কিনতে পারত। এই দৃষ্টিকোণ থেকে কিছু কিছু স্কলাররা মনে করেন যে নিসাব হবে এই 7.5 ভরি স্বর্ণ তথা 3.5 লক্ষ প্লাস টাকা। এনারা এই দৃষ্টিকোণ থেকে স্বর্ণের নিসাব ধরেন। আবার কিছু কিছু স্কলাররা মনে করেন যে না, 52.5 ভরি রৌপ্যর যেই টাকা আসে এই টাকা যদি কারোর কাছে থাকে তাহলে সেইটা তাকে ধর্তব্য হবে। এবং প্রাধান্য মতামত হচ্ছেন, রাজহ কওল হচ্ছেন এইটা যে কারোর কাছে যদি রৌপ্য পরিমাণ টাকা থাকে এবং সেই টাকার উপরে পূর্ণ 1 বছর অতিবাহিত হয়, যে কোনো ব্যক্তি 65,000 টাকার মালিক হয়েছে পহেলা রমজানে, গত বছর পহেলা রমজানে তার কাছে 65,000 টাকা তার এসেছে, পূর্ণ 1 বছর তার সব কিছু অতিরিক্ত খরচ আদি বাদে, সমস্ত ধরনের খরচ বাদে এই পূর্ণ 1 বছর তার কাছে 65,000 টাকা ছিল, তাহলে এই ব্যক্তিকে অবশ্যই জাকাত দিতে হবে। হালান আনিল হাউল এটাকেই বলা হয় পূর্ণ 1 বছর। 2 নম্বর হচ্ছেন আল মিলকিয়া। কোন ব্যক্তির কাছে 2 লক্ষ টাকা আছে কিন্তু সেই টাকাটা কারোর কাছ থেকে সে আমানত রেখেছে, এই আমানতের টাকার মালিক তো সে না, তার নিজস্ব টাকা হতে হবে। 4 নম্বর হচ্ছেন জিয়াদা তথা অতিরিক্ত হওয়া, যে তার ছেলে সন্তানের পড়াশোনার খরচ, নিজের পারিবারিক খরচ,
এন্টারটেইনমেন্ট বলেন, হালাল যদি কোনো জায়গায় সে ভ্রমণ করতে চায়, এই সব কিছু বাইরে যে সব খরচ বাদ দেওয়ার পরে যদি কোনো ব্যক্তির কাছে 65,000 টাকা থাকে এবং পূর্ণ 1 বছর হয়, তাহলে তাকে জাকাত দিতে হবে। 5 নম্বর শর্ত হচ্ছে আদামুদ্দয়ন, সেই ব্যক্তি ঋণ থাকতে পারবে না। এটা সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে। এখন আমাদের দেশে যদি ভিআইপি সিআইপি বিবেচনা করা হয়, যে সমস্ত ইন্ডাস্ট্রির মালিকরা রয়েছেন, বেক্সিমকো কোম্পানির মালিক, যে সমস্ত বড় বড় ওষুধ কোম্পানির মালিক বা অনেক বড় বড় শিল্পপতিরা, এনারা তো হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেয়। এখন ইনাদের কথা যদি বিবেচনা করা হয় যে আমার 1,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ রয়েছে, তাহলে আমি কিভাবে জাকাত দিব? বিষয়টা হচ্ছেন ঋণের ব্যাপারে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কোনো ছাড় নেই। হ্যাঁ, এককালীন ঋণ আমি কোনো বন্ধুর কাছ থেকে 50,000 টাকা কর্জ নিয়েছি, সে 1 মাস পরে আমি তার টাকাটা দিয়ে দেব, এই ধরনের ঋণ যদি কেউ থেকে থাকে, তাহলে তার এই ঋণ দেওয়ার পরে যদি এক্সট্রা টাকা থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। আর তা না হলে তাকে জাকাত দেওয়ার প্রয়োজন নেই। আর যারা এই যে ভিআইপি সিআইপি, এরা তো কন্টিনিউ এরকম হাজার কোটি টাকা, আমার মোহন ভাই 10-20 লাখ টাকা সমসময় তার ব্যাংক বিজনেস করতে যায়, সিমেন্টের ব্যবসা করতে যায়, 10 লাখ টাকা সে ঋণ থেকেই যায়। ওই 10 লাখ অল টাইম থাকে। কারণ উনি বললো আমি তো ঋণ রে ভাই, আমি কিভাবে জাকাত দিব? না, আমার এই মোহন ভাইয়ের ক্ষেত্রে এক্সাম্পল, শুধু মোহন ভাই না, এরকম অনেকেই আছে। তো তিনি এইরকম না, তিনার ক্ষেত্রে বিবেচ্য হচ্ছেন যে কিস্তিতে, ইনস্টলমেন্ট, যে কিস্তিতে যেটা দেয়া লাগে, তার ক্ষেত্রে 1 বছরের কিস্তি, অর্থাৎ জাকাত যেরকম পূর্ণ 1 বছর পর পর জাকাত দিতে হয়, 1 বছরের বিবেচনায় জাকাত আসে, সেই ব্যক্তির ক্ষেত্রে 12 মাসের যে কিস্তি আসে, সেই কিস্তির টাকাটা সে বাদ দিতে পারবে। বাকি টাকা ঋণ হিসেবে সে ধরে জাকাতের নিয়ের ভিতরে নিয়ে আসতে পারবে না। আপনারা কি এতটুক বুঝতে পেরেছেন? আমার কথাটা কি কিছু হলে বুঝেছেন? এতটুক পরিমাণ এই শর্তের আলোকে যদি কেউ টাচ করে, শর্তের আলোকে পড়ে, তাহলে তাকে জাকাত দিতে হবে। এখন আপনি বাড়ি যে ভাববেন যে আসলে আমার জাকাত দেওয়ার প্রয়োজন আছে কি নেই,